রাতটা অন্য দিনের মতো ছিল না। আমি ঢাকার শেষ ট্রেন ধরার জন্য স্টেশনে দাঁড়িয়েছিলাম। রাত তখন প্রায় 12টা। পুরো স্টেশন প্রায় ফাঁকা। ঠান্ডা বাতাস বইছিল। শুধু দূরে একটা কুকুর অদ্ভুতভাবে চিৎকার করছিল। হঠাৎ ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুরো ট্রেনে মাত্র একটা বগির লাইট জ্বলছিল। আমি ভাবলাম হয়তো শেষ ট্রেন বলে এমন। ধীরে ধীরে উঠে বসলাম। বগির ভেতর একদম নীরবতা। লাইট বারবার জ্বলছিল আর নিভছিল। টিক টিক। হঠাৎ খেয়াল করলাম আমার সামনে এক মহিলা বসে আছে। সাদা শাড়ি, ভেজা চুল। কিন্তু আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন তো কাউকে দেখিনি। মহিলাটা মাথা নিচু করে বসেছিল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। জানালার বাইরে শুধু অন্ধকার। কিছুক্ষণ পর মনে হলো মহিলাটা আস্তে আস্তে আমার দিকে তাকাচ্ছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি মোবাইল বের করলাম। কোনো নেটওয়ার্ক নেই। হঠাৎ পুরো ট্রেনের লাইট বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। তারপর একদম কানের পাশে একটা ঠান্ডা গলা, এই ট্রেনে নতুন এসেছ। আমি চমকে উঠলাম। তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম। কিন্তু সামনে কেউ নেই। পুরো বগি খালি। আমার হাত কাঁপতে শুরু করল। ঠিক তখনই ধপ 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 বগির শেষ দিক থেকে হাঁটার শব্দ আসছে। ধীরে ধীরে শব্দটা আমার দিকে এগিয়ে আসছিল। ধপ ধপ ধপ। আমি ভয়ে সিটের সাথে চেপে গেলাম। হঠাৎ লাইট জ্বলে উঠল। আর তখনই দেখলাম সেই মহিলাটা এখন আমার ঠিক পাশের সিটে বসে আছে। তার মুখটা পুরো ফ্যাকাশে, চোখ দুটো কালো, ঠোঁটের পাশে রক্ত। সে ধীরে ধীরে বলল, তুমি কি জানো এই ট্রেন কখনো গন্তব্যে পৌঁছয় না? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ ট্রেনটা জোরে ব্রেক করল। চি! আমি জানালার বাইরে তাকালাম। বাইরে পুরনো একটা কবরস্থান, আর কুয়াশার মধ্যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু তারা সবাই ট্রেনের দিকেই তাকিয়ে। ধীরে ধীরে তারা হাসতে শুরু করল। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। হঠাৎ ট্রেনের দরজা নিজে নিজেই খুলে গেল। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকল। তারপর সব মানুষ একসাথে বলতে লাগল, নেমে আসো। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম। ঠিক তখনই ট্রেন আবার চলতে শুরু করল। অনেকক্ষণ পর ট্রেন থামল। আমি দ্রুত নেমে পড়লাম। পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম। পরদিন সকালে খবরের কাগজে দেখলাম 10 বছর আগে আজকের রাতেই শেষ ট্রেন দুর্ঘটনায় পড়েছিল। কেউ বেঁচে ফিরতে পারেনি। আমার হাত কাঁপতে লাগল। নিচে মৃত যাত্রীদের ছবির দিকে তাকাতেই আমি জমে গেলাম। ছবির এক কোণায় সেই সাদা শাড়ির মহিলাটা দাঁড়িয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। ঠিক তখনই আমার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। কাঁপা হাতে কলটা রিসিভ করলাম। ওপাশে কোনো কথা নেই, শুধু ট্রেন চলার শব্দ। ঠক ঠক ঠক। তারপর ধীরে ধীরে সেই মহিলার কণ্ঠ শোনা গেল, তুমি তো নেমে গিয়েছিলে, তাহলে এখনো ট্রেনের ভেতরে কে বসে আছে? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম, আর সেখানে দেখলাম ট্রেনের জানালার পাশে আমি নিজেই বসে আছি, মুখে অদ্ভুত হাসি। আর ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। সেদিন সন্ধে থেকেই আকাশটা অদ্ভুত লাগছিল। কালো মেঘে পুরো গ্রাম ঢেকে গিয়েছিল। বাতাসে একটা ঠান্ডা গন্ধ ছিল, যেন পুরনো কবরের মাটি। আমি তখন নতুন চাকরির জন্য গ্রামের এক পুরনো বাড়িতে ভাড়া উঠেছিলাম। গ্রামের মানুষজন বাড়িটা নিয়ে অদ্ভুত আচরণ করত। এক বৃদ্ধ আমাকে প্রথম দিনই বলেছিল, রাত হলে পশ্চিম দিকের জানালাটা খুলবেন না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। বাড়িটা ছিল অনেক পুরনো,
দেয়ালে ফাটল, কাঠের দরজা আর লম্বা অন্ধকার করিডর। রাতে পুরো বাড়িটা যেন অন্যরকম হয়ে যেত। প্রথম রাত, বাইরে বৃষ্টি পড়ছিল। আমি বিছানায় বসে বই পড়ছিলাম। হঠাৎ ক্যাচ ক্যাচ, পাশের ঘরের দরজা আস্তে আস্তে খুলতে লাগলো। আমি ভাবলাম হয়তো বাতাস। ধীরে ধীরে দরজার কাছে গেলাম। ভিতরে সম্পূর্ণ অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট চালাতেই দেখলাম একটা পুরনো কাঠের চেয়ার নিজে নিজে দুলছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই আমার কানের পাশে ফিসফিস শব্দ, তুমি এখানে কেন এসেছ? আমি ভয়ে পিছিয়ে গেলাম। দ্রুত নিজের ঘরে এসে দরজা বন্ধ করলাম। সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সকালে পাশের দোকানে গেলাম। দোকানদার আমাকে দেখে চুপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িটা নিয়ে সবাই এত ভয় পায় কেন? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলল, ওই বাড়ির পেছনেই পুরনো শ্মশান, আর বহু বছর আগে ওই বাড়িতে একটা পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছিল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু তখনও আমি এসব বিশ্বাস করিনি। দ্বিতীয় রাত, হঠাৎ রাত ৩টের দিকে ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ করিডরে হাঁটছে। ঠক ঠক ঠক। ধীরে ধীরে শব্দটা আমার দরজার সামনে এসে থামল। তারপর ঠক ঠক ঠক। দরজায় টোকা পড়ল। কাঁপা গলায় বললাম, কি কি ওখানে? কোনো উত্তর নেই। চারদিকে নিস্তব্ধতা। সাহস করে দরজাটা একটু খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছিল। আর সেই ছাপগুলো সোজা পশ্চিম দিকের জানলার দিকে গেছে। হঠাৎ বৃদ্ধের কথাটা মনে পড়ল, পশ্চিম দিকের জানলাটা খুলবেন না। কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারল না। ধীরে ধীরে জানলার কাছে গেলাম। বাইরে শ্মশান দেখা যাচ্ছিল। বিদ্যুতের আলোয় হঠাৎ দেখলাম সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথা নিচু, ভেজা চুল মুখ ঢেকে রেখেছে। আমি জমে গেলাম। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। তারপর জানলার ওপাশ থেকে ফিসফিস করে বলল, আমাকে ভিতরে আসতে দাও। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ঠিক তখনই পুরো বাড়ির লাইট বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। করিডোরে আবার হাঁটার শব্দ। ধপ ধপ ধপ। মনে হচ্ছিল কেউ খুব ধীরে আমার ঘরের দিকে আসছে। দরজার নিচ দিয়ে হঠাৎ কালো ছায়া দেখা গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপর দরজা খোলো। আমি চিৎকার করে বিছানার কোণে চলে গেলাম। হঠাৎ দরজাটা নিজে নিজে খুলে গেল। বাইরে কেউ নেই, কিন্তু ঘরের ভেতরে তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ফ্ল্যাশ লাইট চালাতেই দেখলাম সেই মেয়েটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখ পুরো পুড়ে গেছে, চোখ থেকে রক্ত পড়ছে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই নিজেকে মেঝেতে পড়ে থাকতে দেখলাম। দরজা খোলা, পুরো ঘরে ভেজা পায়ের ছাপ। আমি দ্রুত বাড়ি থেকে বের হয়ে গ্রামের বৃদ্ধের কাছে গেলাম। বৃদ্ধ আমাকে দেখে বলল, তুমি ওকে দেখেছ, তাই না? আমি কাঁপতে কাঁপতে মাথা নাড়লাম। বৃদ্ধ বলল, ওই মেয়েটার নাম ছিল মীরা। আগুনে পুড়ে মারা যাওয়ার পর থেকে সে প্রতি রাতে কাউকে না কাউকে ডাকে। যারা তার ডাকে সাড়া দেয় তারা আর বাঁচে না। আমার বুক কেঁপে উঠল। আমি সিদ্ধান্ত নিলাম আজই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু রাত নামার আগে ঝড় শুরু হলো। এত বৃষ্টি হচ্ছিল যে বের হওয়া অসম্ভব।
বাধ্য হয়ে আমাকে আরেকটা রাত ওই বাড়িতে থাকতে হলো। রাত ঠিক 3টে। হঠাৎ ঘুম ভেঙে গেল। এবার কোনো হাঁটার শব্দ নেই, পুরো বাড়ি নিস্তব্ধ। কিন্তু ধীরে ধীরে একটা পোড়া গন্ধ ঘর ভরতে লাগলো, যেন কিছু একটা পুড়ছে। আমি বিছানা থেকে নামতেই দেখলাম মেঝেতে লাল পানিতে লেখা, আজ তুমি যাবে না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করিডোর থেকে আগুনের আলো আসতে লাগলো। ধীরে ধীরে বাইরে তাকালাম, পুরো করিডোর আগুনে জ্বলছে, আর আগুনের মাঝখানে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। তুমি এখন আমাদের সঙ্গে থাকবে। আমি দৌড় দিলাম, সিঁড়ি বেয়ে নিচে নেমে দরজার দিকে ছুটলাম, কিন্তু প্রধান দরজা খুলছিল না। পিছন থেকে ধীরে ধীরে পায়ের শব্দ আসছিল, ধপ ধপ ধপ। আমি পিছনে তাকালাম, মেয়েটা একদম আমার পেছনে দাঁড়িয়ে, তার মুখ গলে পড়ছে। সে ধীরে ধীরে বলল, এখন আর পালাতে পারবে না। ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো, দরজাটা হঠাৎ খুলে গেল। আমি প্রাণপণে বাড়ি থেকে বের হয়ে দৌড় দিলাম, পিছনে তাকানোর সাহস ছিল না। পরদিন সকালে গ্রামের মানুষজন নিয়ে বাড়িটায় গেলাম, কিন্তু সেখানে কোনো বাড়িই ছিল না, শুধু পোড়া জমি আর পুরনো শ্মশান। গ্রামের বৃদ্ধ ধীরে ধীরে বলল, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত পেছনে ফিরে দৌড়াতে লাগলাম, কিন্তু যতই দৌড়াই পথ যেন শেষই হচ্ছে না। চারদিকে শুধু শ্মশানের পোড়া গন্ধ আর অন্ধকার। হঠাৎ আবার বজ্রপাত হলো, আর সেই মুহূর্তে আমি থমকে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটা, মীরা। কিন্তু এবার সে একা না, তার পিছনে আরো কয়েকটা ছায়া দাঁড়িয়ে আছে, সবাই একইভাবে পোড়া, কালো আর ভয়ঙ্কর। মীরা ধীরে ধীরে বলল, তুমি চলে যেতে চেয়েছিলে, কিন্তু তুমি তো ডাক শুনেছ। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও। সে হেসে উঠল, যারা একবার আমাদের বাড়ি দেখে তারা আর ফিরে যায় না। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল, শুধু আমার শ্বাসের শব্দ শোনা যাচ্ছে, ধপ ধপ ধপ। আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন আবার চোখ খুললাম, আমি আবার সেই পুরনো বাড়ির ভেতর। দরজা বন্ধ, সব কিছু আগের মতো, যেন কিছুই হয়নি। আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। আমি জানালার দিকে তাকালাম, বাইরে শ্মশান, আর জানালার কাছে ভেজা আঙুলের ছাপ। হঠাৎ পেছন থেকে ফিসফিস শব্দ, তুমি এখনো চলে যাওনি। আমি ধীরে ধীরে ঘুরলাম, মীরা ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। এবার তার মুখে কোনো হাসি নেই, শুধু একটাই কথা, এখন তুমি আমাদের একজন। তারপর সব কিছু সাদা আলোতে ঢেকে গেল, বাইরে ঝড় থেমে গেল, গ্রাম আবার শান্ত হয়ে গেল। গ্রামের বৃদ্ধ পরে বলেছিল, ওই বাড়িটা শুধু তাদের কাছেই দেখা যায় যাদেরও ডাক দেয়। যে একবার ওই বাড়িতে রাত কাটায় সে আর মানুষ থাকে না। আর আজও রাত 3টে বাজলেই গ্রামের পশ্চিম শ্মশানের পাশে একটা নতুন ছায়া দেখা যায়, যা ধীরে ধীরে পুরনো বাড়ির দিকে হাঁটে। সেই নতুন ছায়াটা প্রতি রাতে শ্মশানের পাশ থেকে বেরোয়, ধীরে ধীরে পুরনো বাড়ির দিকে হাঁটে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ছায়াটা এখন আর মীরার নয়, সেটা আমারই মতো দেখতে একটা ছায়া। একই হাঁটা, একই শরীর, একই মুখ, যেন আমি নিজেই ফিরে আসছি আবার আবার আরেকবার। গ্রামের মানুষ এখনো বলে, ওই বাড়িটা কখনো খালি থাকে না, কারণ সেখানে সব সময় নতুন কেউ রয়ে যায়। আর সত্যিটা আমি এখন বুঝতে পারি, আমি কখনোই ওই বাড়ি থেকে বের হতে পারিনি। আমি শুধু আর একটা অংশ হয়ে গেছি সেই গল্পের, সেই ডাকের, সেই অভিশাপের। এখন প্রতি রাতে ঠিক 3টে আমি অন্য কাউকে ডাকি, দরজাটা খোলো।